বন্ধুরা নমস্কার। বিজেপির সমস্ত ছলাকলা ব্যর্থ হলো। সমস্ত চেষ্টা বিজেপি করেছিল দিল্লিতে মেয়র যাতে নিজেদের করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলো। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এবং দিল্লির বিজেপি সভাপতি, দিল্লির যিনি উপরাজ্যপাল, সবার প্রচ্ছন্ন মদতে, প্রচ্ছন্ন সমর্থনে বলবো, সব ধরনের চেষ্টা করা হয়েছিল দিল্লির মেয়র যাতে বিজেপির প্রতিনিধি যাতে নির্বাচিত হতে পারেন। কারণ দিল্লির যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে এমসিডি, সেটা সারা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা রাজধানী, ভারতবর্ষের রাজধানী এলাকায়। সুতরাং এটা বিজেপির জন্য প্রেস্টিজ ওয়ার, প্রেস্টিজ ফাইট হয়ে গেছিল। তার কারণে বিজেপি সব ধরনের চেষ্টা করেছিল সেখানে আম আদমি পার্টির কাউন্সিলরদেরকে এদিক থেকে ওদিক করে, কংগ্রেস কাউন্সিলরদেরকে প্রভাবিত করে, নানান রকমভাবে উপরাজ্যপালের অফিসটাকে যতটুকু সম্ভব কাজে লাগিয়ে মেয়রটা যাতে, দিল্লির মেয়র যাতে বিজেপির কাউকে করতে পারে। যদি করতে পারতো তাহলে সারা দেশে এটা প্রচার করতে পারতো যে দেখো, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তোমার মানে দিল্লি দিল্লি মেয়রের পদটাকেই তারা তাদের অধীনে নিতে পারেনি, সুতরাং তাদের আর এখন কোনো জনভিত্তি নেই। এখন খুব মজার কথা হলো, প্রথমত এটা বলে দিই আপনাদেরকে যে মেয়র, দিল্লির মেয়র আম আদমি পার্টি নির্বাচিত হয়েছেন এবং বিজেপির সব চেষ্টা তো ব্যর্থ হয়েছে সেটা বলবো। এবং দিল্লিতে প্রথম দলিত মেয়র হয়েছে, যিনি মেয়র হয়েছেন ওনার নাম হলো মহেশ খিচি। মহেশ খিচি 133 ভোট পেয়েছেন, আর বিজেপির প্রার্থী পেয়েছেন কিষাণ পাল, তিনি পেয়েছেন 133 ভোটের ব্যবধানে। এখন এখানে কথা হলো, কংগ্রেসের যারা কাউন্সিলর ছিলেন তারা বয়কট করেছেন। আবার এই বয়কটের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের একজন কাউন্সিলর তিনি ভোট দিয়েছেন এবং আম আদমি পার্টিকে ভোট দিয়েছেন এবং তিনি আম আদমি পার্টিতে জয়েন করেছেন। তিনি বলেছেন যে কংগ্রেসের কাউন্সিলররা ভোট বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে বিজেপির লাভ হবে, আর বিজেপির লাভটাকে কোনো মতেই তিনি মেনে নিতে পারেননি। তার কারণে তিনি ভোট দিয়েছেন আম আদমি পার্টিকে। এখন এখানে মজার কথা হলো, বিজেপি তো হেরেছে, হারবে, মানে এটা নর্মালি ভোট হলে হারবেই, এটা নিশ্চিত ছিল। কিন্তু বিজেপি তো নর্মাল ভোট চায়নি, অ্যাবনর্মাল করার চেষ্টা করেছে নানানভাবে, গত কয়েক মাস ধরে খুব চেষ্টা করেছে নানান রকমভাবে, সব চেষ্টা তো ব্যর্থ হয়েছে। কিন্তু মজার যে কথাটা সেটা হলো, এখানে আম আদমি পার্টির 8 জন কাউন্সিলর ক্রস ভোটিং করেছে। বিজেপির ভোট পাওয়ার কথা ছিল 120টা, সেই জায়গাতে বিজেপি 130টা ভোট পেয়েছে। এখানে 2টো ভোট বিভিন্ন কারণে ঝামেলা হয়েছে, আর 8টি ভোট আম আদমি পার্টি থেকে ক্রস ভোট করেছে। এবার কিভাবে ক্রস ভোট হয়েছে, কি ছলাকলা, কি শিল্পচর্চা হয়েছে, সেগুলি আর ভারতবর্ষের মানুষকে বোঝানোর দরকার নাই। এটা মানুষ বোঝেন, এগুলি মহারাষ্ট্রে দেখেছেন, মধ্যপ্রদেশে দেখেছেন, কর্ণাটকে দেখেছেন, গোয়াতে দেখেছেন, মণিপুরে দেখেছেন, আর বিভিন্ন রাজ্যে এই যে শিল্পচর্চাগুলো এগুলো তারা দেখেছেন। ফলে অন্য কোনো দল থেকে কেউ যদি বিজেপিতে যোগদান করে, বিশেষ করে মানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, তাহলে সাধারণ মানুষ বুঝে যায় যে কিভাবে কি হয়েছে। এখন কথা হলো, 8 জন যে ক্রস ভোটিং করেছে এর ফলেই বিজেপি বলে দিয়েছে যে আম আদমি পার্টির কনভেনার পদে থাকার আর নৈতিক অধিকার অরবিন্দ কেজরিওয়ালের নাই। সুতরাং অরবিন্দ কেজরিওয়ালের সেই দায় মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত। আগে বলতো অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী থাকার কোনো অধিকার নেই, ওনার বিরুদ্ধে, ওনার দলের নেতাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, সুতরাং ওনার দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। এই কথা তো বহুবার বলেছে, বহুবার বলেছে, কিন্তু শেষ পর্যন্ত এটা তাদের কথাতে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেননি। শেষ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আতিশিকে মুখ্যমন্ত্রী বানিয়ে নিজে পদত্যাগ করেছেন, সেটাতে বিজেপি ব্যাকফুটে চলে গেছে, ধাক্কা খেয়েছে একটা বিরাট। এইবার অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে তিনি নেই, এবার আম আদমি পার্টির কনভেনার পদেও বিজেপি আর দেখতে চাইছে না। ভাবা যায়? কেউ কি বলে নর্মালি যে জেপি নাড্ডার বিজেপির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করা উচিত? আরেকটা রাজনৈতিক দলের কি মাথা ব্যথা থাকার ব্যাপার যে অন্য দলের কোন পদে কি আছে, সেটা তো সেই দলের ব্যাপার না, তো সেই দলের আভ্যন্তরীণ, একটা রাজনৈতিক দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটাতে আরেকটা দলের মাথা ঘামানোর কোনো ব্যাপার নাই। যে পাবলিক অফিসগুলো রয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারপরে
মন্ত্রীরা, বিধায়করা, তারপরে সাংসদরা, এগুলি হলো পাবলিক অফিস। এই পাবলিক অফিস নিয়ে আরেকটা দল বলতে পারে, বিরোধীরা তো বলবেই স্বাভাবিকভাবেই। সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল যতক্ষণ দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন ততক্ষণ পর্যন্ত ওনার পদত্যাগে দাবি করার অধিকার রয়েছে বিরোধী দলগুলোর, এবং তারা সেটা সময় সময় করেছে। বিজেপি তো এটা সারা বছর ধরে করেছে। কিন্তু আম আদমি পার্টির কনভেনার পদে তিনি থাকবেন কি থাকবেন না, সেটা তো আম আদমি পার্টির যারা মেম্বার তারা ঠিক করবেন। সেটা নিয়ে তো অন্য কোনো দলের কথা বলার কোনো সুযোগই নাই, অধিকার তো নাই, ক্ষমতা তো নাই। কিন্তু বলতে হয় কেজরিওয়ালের প্রতি এত রাগ, এত ক্রোধ, এত বিতৃষ্ণা, এত মনের মধ্যে এত বিষাক্ত জিদ রয়েছে যে লোকটাকে কোন অবস্থাতে কোনো কিছুতেই তারা মানতে রাজি না। পৃথিবী থেকে বাইরে বেরোনোর কথা এখনো পর্যন্ত বলেনি যে পৃথিবী ছেড়ে দিতে হবে তোমাকে, পৃথিবীর বাইরে অন্য কোনো জায়গায় যাও, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে চলে যাও, অথবা মহাশূন্যে যেখানে খুশি সেখানে যাও, তুমি দিল্লি ছেড়ে দাও, ভারতবর্ষ ছেড়ে দাও, পৃথিবী ছেড়ে দাও। এই কথা এখনো বলেনি। বলবে কিনা আগামী দিনে সেটা এখনো গ্যারান্টিতে বলা যায় না। বলতেও পারে, পার্টির যে দশা ধরেছে, পার্টি যে আগামী দিনে অরবিন্দ কেজরিওয়ালকে পৃথিবী ছাড়তে বলতে পারে, তা নিয়ে কোনো আশ্চর্য কোনো ব্যাপার নাই। তো এখন কথা হলো যে মজার ব্যাপার হলো যে ওনার এই পদ থেকে পদত্যাগ দাবি করছেন। তো বিজেপি হারতে শুরু করেছে। এই যে হারছে, যে এর আগে আপনারা চণ্ডীগড়ের মেয়র ইলেকশন দেখেছিলেন, যেখানে বিজেপির একজন মেম্বারকে প্রিসাইডিং অফিসার বানিয়েছিল। প্রিসাইডিং অফিসার কোনো দলের কোনো মেম্বারকে বানানো যায়? এটা ভাবা যায় কোনোদিন? কোনো নির্বাচিত সংস্থার প্রিসাইডিং অফিসার, সরকারি কত অফিসার রয়েছে তাদের মধ্যে থেকে কাউকে করেছে বিজেপির মেম্বারকে। তিনি কি করেছেন? প্রকাশ্যে যে চুরি করছেন সেটা সিসিটিভি ক্যামেরাতে যে ধরা পড়ছে সেটা তিনি তার মাথাতেও ছিল না। প্রকাশ্যে তিনি আম আদমি পার্টির ভোটগুলোকে নষ্ট করে দিচ্ছেন এবং সেগুলিকে কারচুপি যে করছেন তিনি, সবটা সারা পৃথিবীর মানুষ আপনার সিসিটিভির ক্যামেরা পরে টিভিতে যখন দেখানো হয় তখন দেখেছেন। এরকম লজ্জাজনকভাবে পরে সুপ্রিম কোর্টে সে মামলা গেছে। সুপ্রিম কোর্টে ওনাকে তো ভয়ঙ্কর শাস্তি দিত, উনি ক্ষমাটা মাছিয়ে কোনো মতে এই যাত্রা বেঁচে গেছেন। আরও বিজেপির হওয়ার কারণে হয়তো বা সুপ্রিম কোর্টও অত বেশি ঘাটায়নি, সেটা তো দেশের মানুষ অল্পবিস্তর তো বুঝতেই পারে। তো শেষ পর্যন্ত সেই নির্বাচনটাকে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই দিল্লিতেও উপরাজ্যপাল সাহেব যথেষ্ট চেষ্টা করে আসছিলেন আপনার সেখানে যাতে আম আদমি পার্টির মেয়র যাতে কোনোভাবে নির্বাচিত না হতে পারে। উপরাজ্যপাল সাহেব যেখানে যেরকমভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যপালদেরকে আমরা দেখেছি যে সেখানে যদি বিরোধী দলের যদি সরকার থাকে তাহলে সেই সরকারের বিরুদ্ধে রাজ্যপাল কি শক্তিশালী সেটা দেখায়। আবার যেখানে বিজেপির নেতৃত্বাধীন সরকার রয়েছে সেখানে রাজ্যপাল নামে যে কেউ আছে সেটা বোঝা যায় না। যেমন ত্রিপুরাতে আপনি রাজ্যপাল নামে যে কেউ আছে, কোনো পদ আছে, আপনার ওই মাঝে মধ্যে পত্রিকাতে নিউজ না হলে আর কি, মাঝে মধ্যে হয়তো 6 মাস 10 মাসে একবার না হলে আপনি বুঝতেও পারবেন না। অথচ পশ্চিমবঙ্গে রাজ্যপালই মনে হবে যে সবচেয়ে শক্তিশালী লোক পশ্চিমবঙ্গে। তো এইরকম আর কি দিল্লিতে উপরাজ্যপাল সারাটা বছর যন্ত্রণা দেয় সেখানকার আম আদমি পার্টির সরকারকে। সরকার যাতে কাজ না করতে পারে, সরকার যাতে মানুষকে পরিষেবা দিতে না পারে এবং ব্যর্থ প্রমাণিত হয়, সেটার জন্য উপরাজ্যপাল আর কি, পূর্ণ রাজ্যপাল তো তিনি না, তিনি চেষ্টা করে আসছেন। আর এখানে একটা কথা বলে আপনাদেরকে শেষ করে দিই, সবাই হয়তো জানেন না, দিল্লি কিন্তু পূর্ণ রাজ্য না। যেরকমভাবে উত্তরপ্রদেশ বলেন, পশ্চিমবঙ্গ বলেন, ত্রিপুরা বলেন, আসাম বলেন, এগুলি পূর্ণ রাজ্য, ফুল ফ্লেজড স্টেট, সেরকম কিন্তু দিল্লি না। যার কারণে দিল্লির পুলিশ কিন্তু দিল্লি সরকারের অধীনে থাকে না, দিল্লির পুলিশ থাকে কেন্দ্রীয় সরকারের অধীনে। ফলে দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু দিল্লি পুলিশকে নিয়ন্ত্রণ করেন, বুঝতে পারেন। এই রকম অবস্থাতে অরবিন্দ কেজরিওয়াল সরকার চালিয়ে একের পর এক নির্বাচনে বিজেপিকে যেরকমভাবে পর্যুদস্ত করে আসছে সেটা সত্যি দেখার বিষয়। কিন্তু যার কারণে বিজেপি রাগে ক্ষোভে ফুঁসছে, চেষ্টা করছে, সব রকমের চেষ্টা করছে, কিন্তু কিছু করতে পারছে না, পারেনি। মেয়র নির্বাচনেও শেষ পর্যন্ত হেরে গেল বিজেপি। দুঃখ লাগে। 1 মিনিট নীরবতা পালন করতে পারেন দিল্লি মেয়র নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার কারণে। বিজেপি শোক সন্তপ্ত বিজেপির জন্য আমরা এই মুহূর্তে সমবেদনা জানাতে পারি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।